পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরু করতে যাচ্ছি এটিএন নিউজের কৃষি বিষয়ক অনুষ্ঠান, কৃষি বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ফার্মার্স নেটওয়ার্ক। আপনারা সকলে জানেন যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা চেষ্টা করি বাংলার কৃষক চাষি যারা আছেন তাদের সমস্যাগুলো তুলে ধরার, সমস্যাগুলো চিহ্নিত করার, একই সাথে সমস্যার সমাধানে যে সমস্ত ব্যক্তি প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে সরাসরি ফার্মারদেরকে, চাষিদেরকে কানেক্ট করার চেষ্টা করি। আজকে আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চাষির জন্য, কৃষকের জন্য যে পলিসি সাপোর্ট দরকার, রিফরমেশন দরকার। আমরা জানি যে 5ই আগস্টের পরে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যেখানে স্বাধীনভাবে চাষি, কৃষক তার কথা বলতে পারে। চাষের সাথে সম্পৃক্ত এদেশের কৃষিবিদ, কৃষি বিজ্ঞানী যারা আছেন, মন্ত্রণালয়ের কর্মকর্তা আছেন, সকলে এখন স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছে। একই সাথে আমরা এটাও জানি যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কিন্তু রিফর্ম হচ্ছে, এখন সংস্কার হচ্ছে। আমরা জানি ইলেকশন কমিশন হচ্ছে, প্রশাসনে হচ্ছে, পুলিশে হচ্ছে, বিভিন্ন জায়গায় রিফর্ম হচ্ছে। কিন্তু আপনারা সকলে জানেন এই দেশটি কৃষি প্রধান দেশ। এদেশে প্রায় 1,67,00,000-রও বেশি কৃষক রয়েছে, চাষি রয়েছে। একই সাথে এদেশের মোটা দাগে প্রায় অর্ধেক মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে চাষের সাথে সম্পৃক্ত রয়েছে, কৃষির সাথে সম্পৃক্ত রয়েছে। তো এই জায়গায় একই সাথে এটাও আছে যে বাংলাদেশে শুধু নয়, ন্যাশনালি, গ্লোবালি এখন আগে সেই পুরনো চাষ নেই। এখন কিন্তু মডার্ন প্রযুক্তি, আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ হচ্ছে, উৎপাদন হচ্ছে, মার্কেটিং সিস্টেম ডিজিটালাইজড হয়েছে। তো এই সব জায়গাগুলোতেই আসলে নতুন আইন দরকার, নতুন সংস্কার দরকার, নতুনভাবে চিন্তা করার সুযোগ এসেছে। তো আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব। আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্বনামধন্য, অত্যন্ত সফল কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনি যেহেতু সচিবালয়ের একটি বড় দায়িত্বে ছিলেন লম্বা সময় ধরে, আপনি জানেন যে বাংলাদেশের কৃষি আধুনিকায়ন হচ্ছে, কৃষি যান্ত্রিকরণ হচ্ছে এবং কৃষির বিভিন্ন যে উপশাখাগুলো রয়েছে, আমি বলবো সাবসেক্টর রয়েছে। এই সাবসেক্টরগুলোর মধ্যে আপনি জানেন মেকানাইজেশন আছে, ইনসেকটিসাইড, পেস্টিসাইড আছে, ফার্টিলাইজার আছে, এরপরে কৃষির মার্কেটিং আছে, কৃষির এক্সপোর্ট আছে, কৃষির প্রসেসিং আছে। এই সামগ্রিক বিষয় যেটা আসলে দীর্ঘদিনের চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে আসছে। হ্যাঁ, ইতিমধ্যে এটা আমরা জানি কৃষি আইন হয়েছে, আইনের সংস্কারও হয়েছে। তো আপনি কি মনে করেন যে যে আইনগুলো হয়েছে, যে আইনগুলো রয়েছে, সেটাই কি যথেষ্ট, নাকি বর্তমান প্রজন্মের যে নিউ জেনারেশন এবং বর্তমান যে প্রযুক্তি আসছে, এই প্রযুক্তির আলোকে এই টোটাল সিস্টেমটাকে একটা রিফরমেশনের মধ্য দিয়ে নতুনকে যাওয়া দরকার বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে বলবো যে আমরা হলাম ইউনিক একটা কান্ট্রি। এই দেশে আইনের আর নীতিমালার কোনো শেষ নেই। সব বিষয়কে আমরা আইন করি, নীতিমালা করি, কিন্তু বাস্তবায়ন কোথায় আছে সেটা সমস্যা। আমরা যখন দেখলাম যে সেফ ফুড প্রোডাকশন, সেখানে দেখলাম যে 32টা আইন বা বিধিমালায় চলতে হয়। তাহলে এক নিরাপদ খাদ্যের জন্য আমাকে 32 জনের কাছে কেন যেতে হবে, 32টা আইন কেন খাটতে হবে? সেজন্য আমাদের দেশে এটা একটা বড় দুর্ভাগ্য। কিছু হলে আমরা আইন করি, পলিসি করি, বাট ইমপ্লিমেন্টেশন কোনো ধারধারি না। আমি যদি খুব সিম্পল একটা উদাহরণ দিই, যেহেতু আপনি বীজের ব্যবসার সাথে জড়িত আছেন, যে দেশের প্রথম বীজ নীতিমালা হয় 1993-তে। কৃষি নীতিমালার কিন্তু আগে এগ্রিকালচার পলিসি আসে 99-এ, কিন্তু বীজ নীতিমালা আসে 1993-তে। সেই বীজ নীতিমালা কিন্তু প্রথম এই দেশে প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করে এই ব্যবসায় আসার জন্য, এবং তার ফলশ্রুতিতে আজকে কিন্তু দেশে প্রাইভেট সেক্টর এত উন্নত হয়েছে, ডেভেলপ করেছে, এত প্রযুক্তি নিয়ে প্রাইভেট সেক্টর বীজ শিল্পটাকে ডেভেলপ করেছে। কিন্তু সেই 93 সালের পলিসিতে যে দিক নির্দেশনা সরকারকে দেওয়া হয়েছিল টুয়ার্ডস প্রাইভেট, তার একটিও আজ পর্যন্ত সরকার বাস্তবায়ন করে নাই বা করতে চায় নাই। এখন তারা আবার নীতিমালা পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। কিন্তু 93 সালের পলিসি যদি আপনি এখনও বাস্তবায়ন না করেন, তাহলে প্রাইভেট সেক্টরের দেশে কীভাবে সম্প্রসারিত হবে? যেমন একটা বেসিক বলা ছিল যে যে জায়গায় প্রাইভেট সেক্টর ক্রমান্বয়ে উন্নত হবে, সেখান থেকে সরকার ধীরে ধীরে সরে যাবে, সরকার মনিটরিংটা বেশি করবে, বিএডিসির অ্যাক্টিভিটিস কমে যাবে। কিন্তু এখনও দেখেন আপনি যে প্রাইভেট সেক্টর যেখানে ভালো করছে, সেখানে বিএডিসি এটাকে সেক্টরটাকে আরও আমি বলবো নষ্ট করার জন্য তারা ঝাঁপিয়ে পড়ে। যেমন আমি যদি দেখি একটা উদাহরণ দিই, মেইজ। আমরা কিন্তু সাউথ এশিয়ার মধ্যে হাইয়েস্ট প্রোডাক্টিভিটি বাংলাদেশ, কারণ 100% আমরা ইম্পোর্ট সিড ব্যবহার করি, কোয়ালিটি সিড ব্যবহার করছি। অলমোস্ট অল আর হাইব্রিডস, এবং আমরা প্রোডাকশন ইন্ডিয়া নয়, শুধু সাউথ এশিয়ার মধ্যে হাইয়েস্ট আমাদের প্রোডাক্টিভিটি। সেই হঠাৎ করে দেখলাম যে বিএডিসি
কোম্পানি থেকে 500 টন বীজ কিনবে, কিনে আবার মার্কেটে সস্তায় বিক্রি করবে। কেন, কি দরকার ছিল? এই যে এই ধরনের সরকারি সিদ্ধান্তগুলো নিয়ে কিন্তু সেক্টরটাকে একটা ডিস্টর্শন করে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা মনে করি যে সরকার মনিটরিংটা ভালো যদি করতেন, যে কোয়ালিটি সিড যাচ্ছে কিনা, কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, সেই জায়গায় আমরা দেখছি না। আপনি বলছেন যে আমাদের যে ট্রান্সফরমেশন ইজ ট্রু, আপনি 71 বা 72 সাথে আজকের দিনে তুলনা করেন যে আমরা তখন ট্রেডিশনাল এগ্রিকালচার থেকে কমানো ইরিগেটেড এগ্রিকালচার, এইচওআইবি ব্যবহার, হাইব্রিডের ব্যবহার, আস্তে আস্তে কিন্তু আজকে আমরা এই পর্যায়ে চলেছি। এখন আমরা বলছি আমরা কমার্শিয়াল এগ্রিকালচার যাবো। তো কমার্শিয়াল এগ্রিকালচারে যে প্রি কন্ডিশনগুলো, মেকানাইজেশন থাকতে হবে, প্রযুক্তি থাকতে হবে, গবেষণা থাকতে হবে, সেখানে কিন্তু আমরা এখনও ডেভেলপ করতে পারিনি। এখন আসি আমি সংস্কারটা কেন দরকার, আপনি বলছেন সংস্কার। আমি মনে করি যে যতগুলো সেক্টর সংস্কার করেছে সর্বপ্রথমেই করা দরকার ছিল কৃষি, কারণ এই কৃষিটাই এদেশের প্রাণ। যত কথাই বলুক, আমরা 60-এর দশকেও দেখেছি এগ্রিকালচারের জিডিপিতে 60% কন্ট্রিবিউশন। এখন হয়তো আপনি বলবেন যে এডিপিতে কন্ট্রিবিউশন 16 হয়ে গেছে 60 থেকে, কিন্তু তারপরে সংস্কার কেন দরকার? এই 16-এর ভলিউম কিন্তু অনেক বড়, কারণ এই 16-এর কারণেই কিন্তু আপনি 17 কোটি মানুষের খাওয়াচ্ছেন, যেটা 7.5 কোটি মানুষকে আপনি খাবার দিতে পারেননি। আপনি ভ্যারাইটিস সবজি দিচ্ছেন, ক্রপিং ডাইভার্সিটি হয়েছে। এত পপুলেশনের পরেও দেশে অভাব নেই। মাছের প্রোডাকশন আপনি যদি দেখেন যে 7 লাখ থেকে আজকে 50 লক্ষ টনে গিয়েছে, চালের উৎপাদন 1 কোটি 10 থেকে আজকে প্রায় 4 কোটি টনে গিয়েছে। এই সবই কিন্তু হয়েছে কৃষিতে, উৎপাদন বেড়েছে। তাহলে এই যে চেঞ্জটা হলো, সেখানে সংস্কারটা আপনি কেন করবেন না? আমি একটা বিষয় স্ট্রেট আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে ছাত্র জনতার যে জুলাই মাসে যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা স্বাধীন আমরা বাংলাদেশ পেলাম, তাদের কিন্তু এই ইয়াং জেনারেশন বা জেনারেশন জে যেটাকে বলি আমরা, বা জেনারেশন জেড বলি আমরা, তাদের যে প্রত্যাশার যে জায়গাটা, তো আপনি কি মনে করেন যে কৃষি প্রধান দেশ হিসাবে এই কৃষি মন্ত্রণালয়ের বর্তমান গভর্নমেন্টের সেট আপ, তাদের চিন্তা, তাদের ম্যানেজমেন্ট, এটা কি প্রত্যাশার জায়গা পূরণ করতে পারছে? বা একেবারেই না, আমি স্ট্রেট বলবো যে একেবারেই না। তারা কৃষি নিয়ে কোনো চিন্তা করছে বলে আমরা দেখতে পাচ্ছি না। কারণ আমরা দেখতে পাচ্ছি ওই ধারাবাহিকভাবে গত 20-25 বছর ধরে যা হয়ে আসছে, খাদ্য বন্ধন কৃষির মধ্যে একই কাজ করে যাচ্ছে। তাহলে পরিবর্তনটা কোথায়? আমাকে তো নতুন ধ্যান ধারণা নিয়ে আসতে হবে, সেই সুযোগটাই দেখছি না। আজকে চালের বাজার একটু খারাপ হলে আপনি আমদানির পিছিয়ে দৌড়াচ্ছেন, অথচ আপনি প্রকিউরমেন্টের দিকে নজর দিচ্ছেন না। গত 15 ইয়ার্স ধরে প্রকিউরমেন্ট ফেল করছে, আপনি আবার একই প্রকিউরমেন্ট পলিসি করতেছেন, তাহলে লাভটা হলো কি? সুতরাং আমি মনে করি যে আপনি যেটা বলছেন যেটা করেননি। এখন সংস্কারটা আপনি কেন দরকার আমি বলবো এই কারণে যে আপনি 50 বছর আগে বা 30 বছর আগে আইন করেছেন, কৃষি পলিসি করেছেন যে আপনি নোটিফাইড নন নোটিফাইড ক্রপ কী থাকবে, কোনটা আপনি অ্যালো করবেন, কোনটা করবেন না। কিন্তু 50 বছর পরে এখনও আপনি কেন নোটিফাইড থাকতে হবে ক্রপ? আমরা যখন বলেছি যে ধানকে অ্যালাউ করেন, এইচওআইবি মানুষ আনুক, প্রাইভেট সেক্টর ডেভেলপ করুক, তখন সরকারিভাবে বলা হয় যে ধান আমাদের প্রধান ক্রপ, যদি এটা ডিনোটিফাইড করা হয় সেক্টর ধ্বংস হয়ে যাবে। তা আমি তখন বলি যে তাহলে সবজি খেতে এত সাফল্য কীভাবে আসলো? এতে হুইচ ইজ 100% কন্ট্রিবিউটেড উইথ দ্য প্রাইভেট সেক্টর। ভুট্টাতে 100% উইথ দ্য প্রাইভেট সেক্টর, আলুতেও ভালো করতেছে প্রাইভেট সেক্টর, কিন্তু সেখানেও আলুটাকে আপনারা ডিনোটিফাইড করবেন না, আপনারা নোটিফাইড রাখবেন। সরকার নিয়ন্ত্রণ করতে চায় কেন? আমার প্রশ্ন হলো কেন? আপনি নিয়ন্ত্রণ করেন মনিটরিং করে, আপনি নিয়ন্ত্রণ করেন, খারাপটাকে আপনি পানিশমেন্ট দেন, সেটা আমরা চাচ্ছি, কিন্তু সেটা না করে আপনি শুরুতেই নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন কেন? আমরা তো দেখছি যেটাতে আপনি নিয়ন্ত্রণের বাইরে আছে সেখানে ভালো করছে। এখন আমার সংস্কার কেন দরকার? আলটিমেট জাজমেন্ট তো করে ফার্মার্স, কারণ সে দেখবে তার কোনটা লাভজনক, কোনটা প্রফিটেবল, কোনটা করলে তার সুবিধা হবে, সেটাই করবে। কিন্তু সেটা আপনি দিচ্ছেন না। এর চেয়ে বড় কথা আসলো, আপনি দেখেন আমরা গবেষণায় আজকে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করছি, সবটাই কিন্তু 100% পাবলিক সেক্টরে দিচ্ছে। আপনার প্রাইভেট সেক্টরকে সরকার হিসাবই করছে না। সুতরাং সংস্কারটা ওই জায়গায় দরকার, অ্যাটিটিউড টুয়ার্ডস বিজনেস। এই গভর্নমেন্টের অ্যাটিটিউড থেকে, মাইন্ডসেট থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি দেখেন, আমি বললাম যে সবজি ক্ষেত্রে সব বাংলাদেশ হলো সবচেয়ে সাফল্য ভেজিটেবল প্রোডাকশন এই সাউথ এশিয়ার মধ্যে রিসেন্ট ডেভেলপমেন্ট। আমাদের প্রোডাক্টিভিটি 3 টাইমস, হুইচ ইজ হাইয়েস্ট, 3rd পজিশন এসে আমরা ওয়ার্ল্ড, আমাদের প্রোডাক্টিভিটি এত বেড়েছে। কিন্তু সেখানে আমরা প্রাইভেট সেক্টর এত সাফল্য সেটাকে আমরা রিকগনাইজ করছি না। আমার এত বড় কৃষি গবেষণা প্রতিষ্ঠান 212টা ফসল নিয়ে কাজ করছেন, কিন্তু আজ পর্যন্ত তাদের একটা হাইব্রিড ভেজিটেবল ভ্যারাইটিও তারা ডেভেলপ করতে পারেনি। অথচ আমার প্রাইভেট সেক্টরে প্রায় 400 হাইব্রিড ভ্যারাইটি আমাদের প্রায় এই দেশের সায়েন্টিস্টরা ডেভেলপ করেছে। তাদেরকে আপনি প্রমোট করতে দিচ্ছেন না, তাদেরকে আপনি সাপোর্ট দিচ্ছেন না, তাহলে কেমন করে হবে? আমরা বারবার বলছি যে পাবলিক প্রাইভেট যদি আপনি জয়েন্ট এই রিসার্চগুলো করতে পারতেন, এই ভ্যারাইটি ডেভেলপ করতে পারতেন, তাহলে প্রাইভেট সেক্টরও ডেভেলপ করতে। আমি যদি আপনাকে আর একটু স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো কৃষি মন্ত্রণালয় ছিলেন, আপনার মন্ত্রণালয়ের অধীন প্রায় 17টা সংস্থা রয়েছে। আর যদি বেসিক ভাগ করি তাহলে 3টা, একটা গবেষণা, একটা এক্সটেনশন, আর সিড প্রোডাকশন, বিএডিসি। এখন গবেষণায় আপনি জানেন যে জাতীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং সেখানে ইনভেস্টমেন্টও কিন্তু অনেক। আমি যদি একটা একটা করে বলি,
আজকে সুগার কেনের কন্ট্রিবিউশনটা কী? আমাকে এখন কি জাতি যদি কোশ্চেন করে, বিশেষ করে ইয়াং জেনারেশন জেড, যে আমাদের গরিব মানুষের ট্যাক্সের টাকা, ব্যবসায়ীদের ট্যাক্সের টাকা, চাষিদের ট্যাক্সের টাকা নিয়ে আপনারা গবেষণা করছেন, ইক্ষু গবেষণা করেছেন, তার কন্ট্রিবিউশনটা কী? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে টোটাল ইনভেস্টমেন্ট কত, তার আউটপুট আজকে মাঠে কী আছে। একইভাবে আপনি যদি হিসাব করেন জুট রিসার্চ একটা বিরাট প্রতিষ্ঠান, বিরাট অবকাঠামো নিয়ে আছে, তাহলে তার ইনভেস্টমেন্ট কত, তার আউটপুটটা কী? এটা কি এখন কি মূল্যায়ন করা দরকার না? এখন কি এটা কি রিথিঙ্কিং করা, রিফর্ম করা দরকার আছে না? রিফর্মটা হবে ডিফারেন্ট, গবেষণা থাকতেই হবে, গবেষণাটা থাকতেই হবে। জুটে যদি ধরি এই কারণে থাকতে হবে যে আমার ভ্যারাইটি ভালো না চলুক, কিন্তু চাষের যে কোনো সমস্যা আছে কি না রোগ বালাই দেখার জন্য, এই জন্যই গবেষণা থাকবে। এই জন্য রিফর্মটা এই জায়গায় দরকার, যে এখানে পাবলিক প্রাইভেট মিলে রিফর্মটা নিয়ে কাজ করবে, যে তাদের স্ট্র্যাটেজি ঠিক করবে কোথায় কি গবেষণা দরকার। কিন্তু এখানে আমাদের দেশের সমস্যাটা কি, আমরা সরকার সব ডিসাইড করে দেই, কৃষকের কোনো চয়েস থাকে না। আমি মনে করি যে আমারটাই কৃষক নেবে, এটা কিন্তু ভুল। তাহলে ধান গবেষণার 110টা ধানের ভ্যারাইটি ইকুয়ালি পপুলার না, পপুলার কিন্তু 4টা আর 5টা। কৃষক যেটা ভালো হয়েছে সেটাই করে, এলাকা ভিত্তিক হয় বা তার প্রয়োজন ভিত্তিক হয়। কৃষি গবেষণা তো অসংখ্য ভ্যারাইটি আছে, অসংখ্য ভ্যারাইটি। মাঠে কয়টা? মাঠে তো নেই, কারণ যাবে না তো, কারণ কৃষক তারা আপডেটেড ভ্যারাইটিগুলো নেয়। প্রাইভেট সেক্টরে যেটা সুবিধা, তারা নতুন প্রযুক্তিগুলো নিয়ে আসতে পারে, যে গতকাল যেটা রিলিজ হয়েছে ইন্টারন্যাশনালি, সেটা তারা একদিন পরে নিয়ে আসতে পারবে, কারণ তাদের ফেসিলিটিস আছে। সেই জায়গায় যদি আপনি তাকে প্রমোটটা না করেন। আপনার কি মনে হয় যে আমাদের যে রিসার্চ তো অবশ্যই দরকার আছে, কারণ গোটা দুনিয়াতেই R&Dর বিকল্প কিছু, রিসার্চের বিকল্প কিছু নাই। নট অনলি এগ্রিকালচার, ইন এনি সেক্টর রিসার্চ করতে। আমার এগ্রিকালচার তো আপনি ক্লাইমেট চেঞ্জের ইমপ্যাক্টের জন্য বড় রিসার্চ দরকার, গভর্নমেন্ট বিনিয়োগ করুন। কোশ্চেন হচ্ছে সেই রিসার্চটা কি আদৌ কি ডিমান্ড ওরিয়েন্টেড হচ্ছে, নিড বেস হচ্ছে? অর্থাৎ ফার্মার কি চাচ্ছে, চাষি কি চাচ্ছে, ব্যবসায়ী কি চাচ্ছে, ইন্ডাস্ট্রি কি চাচ্ছে, সেই নিড বেস কি গবেষণা বাংলাদেশে হচ্ছে? না, আমি মনে করি পুরোপুরি পাচ্ছে না। কারণ আমি প্রথমে বললাম যে আমার সরকারের সাথে কৃষকের কিন্তু গ্যাপ অনেক বড়। কৃষকরে সরকার চাপিয়ে দেয়, কৃষকের মত নিয়ে গবেষণাও করে না, পলিসিও করে না, আইনও করে না। কৃষক কি চাচ্ছে সেটা তো সরকার জানে না। এই যে গ্যাপটা হচ্ছে বলেই কিন্তু আমার এই গবেষণা প্রতিষ্ঠানগুলোর যে প্রযুক্তিগুলো আসছে, এটি বাজারে খুব একটা টিকছে না। সেই জন্য প্রাইভেট সেক্টর যখন গবেষণা করে, তারা কৃষকের সুবিধা অসুবিধা বুঝেই তারা ভ্যারাইটিগুলো ডেভেলপ করে। ওই ধরনের কৃষক জানতে চায় যে আপনি টমেটো কিসের জন্য করবেন, আপনি কি ক্যাচআপের জন্য করবেন না এক্সপোর্ট করবেন, আপনি কি লোকাল বাজারে বিক্রি করবেন না ঢাকাতে নিয়ে যাবেন, তাহলে আপনার কী ধরনের আপনার সেলফ লাইফটা কি 5 দিন হলে চলবে না 7 দিন হলে চলবে, আপনার একটা টক দরকার না মিষ্টি দরকার। দেখেন বাজারে একটা টক টমেটো যেটা আছে, এটার কিন্তু ডিমান্ড অনেক বেশি, এটা দাম বাজারে 5 টাকা বেশি নর্মাল টমেটোর থেকে। সুতরাং এই যে ডিমান্ডটা আছে, এটা কিন্তু প্রাইভেট সেক্টর রিয়েলাইজ করেছে, সরকারি প্রতিষ্ঠান না। যেমন আনার পর আমরা আরেকটি কোশ্চেন আপনার কাছে করব, সেটা হচ্ছে যে আপনি জানেন যে স্পেসিফিক আপনার মন্ত্রণালয় যখন ছিলেন বা এখনও আছে, যে R&Dর একটা ম্যান্ডেট রাষ্ট্রের থেকে দেওয়া আছে, তারা গবেষণা করবে, নট অনলি ভ্যারাইটি ডেভেলপমেন্ট, তারা প্রযুক্তি ডেভেলপ করবে, ভ্যারাইটি ডেভেলপ করবে, সুবিধা অসুবিধাগুলো বিএডিসি হচ্ছে তাদের উৎপাদিত যে প্রযুক্তিগুলো সেগুলো তারা এক্সপানশন করে, অর্থাৎ বীজ বর্ধন করবে, আর এক্সটেনশন ডিপার্টমেন্ট সেই প্রযুক্তি নিয়ে মাঠ পর্যায়ে চলে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই প্রযুক্তিগুলো দেখা যাচ্ছে শুধুমাত্র গবেষণা না, বিএডিসিও ভ্যারাইটি বের করে, আবার ডিএইও ভ্যারাইটি বের করে। তো আমরা এই কোশ্চেনে আনসার নিব, তার আগে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক শ্রোতা, আমরা একটু পরে ফিরে আসবে, সঙ্গেই থাকুন। Powered by Krishibid Group. সুপ্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আবারও আলোচনায় ফিরে আসছি। বিরতির আগে জনাব আনোয়ার ফারুক, আপনাকে যে কোশ্চেনটা আমি করেছিলাম, যে রাষ্ট্রের তো একটা ম্যান্ডেট আছে, দেওয়াই আছে, যে গবেষণা প্রতিষ্ঠান গবেষণা করবে, বিএডিসির কাজ করবে, ডিআইডিএর কাজ করবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে ভ্যারাইটি সবাই বের করতেছে। এটা কি সেটা জাস্টিফাইড কিনা? আর আমার যে কোশ্চেনটা মেইন জায়গাটা ছিল যে এই যে রিফর্ম, এই সমস্ত জায়গাগুলো চিন্তা করে তো সরকার কি এটা উচিত ছিল না যে কৃষি কমিশন করা, যে কৃষিটাকে যুগ উপযোগী করা, যুগের সাথে তাল মিলিয়ে, গ্লোবালি ন্যাশনাল ডিমান্ডকে সামনে রেখে, ফার্মারের ডিমান্ডকে সামনে রেখে, ইন্ডাস্ট্রির ডিমান্ডকে সামনে রেখে একটা কৃষি কমিশন করে এটা কি রিফর্ম করা দরকার ছিল না? আমি তো প্রথমেই বলেছি যে সর্বপ্রথমে কৃষিটা রিফর্ম করা দরকার ছিল, কারণ আমরা দেখেছি প্রায়শই আমরা যে নিউজ দেখি যে কৃষক দাম পায় না, অথবা কনজিউমার বেশি দাম কিনে। কেন এই গ্যাপটা, কেন একটা বিষয়। আর আমার যা ডিমান্ড, আগামী দিনে আমার যে চ্যালেঞ্জেস, ক্লাইমেট চেঞ্জ আসছে, সেখানে আমার কি
করতে হবে, কার কি রোল সেটা তো ডিফাইন করা নেই কোথাও। সেই জন্য এটা যদি আমি সংস্কার করা হতো এবং কমিশন যদি সুপারিশগুলো দিত তাগুলো বাস্তবায়ন করলে কিন্তু অনেক বেটার হতো। থার্ড হলো যেটা আমি বলবো যে আপনার যে সমস্যাটা আপনি বললেন যে আমাদের কৃষিতে যে সমস্যাটা হচ্ছে রিসার্চের ক্ষেত্রে, যে বিএডিসি, ডিআই এবং রিসার্চ, একটা সময় ছিল এই তিনটা প্রতিষ্ঠানের ভিতরে একটা সমন্বয় থাকতো, এখন কিন্তু সমন্বয়হীন। বিএডিসি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে চায়, ডিআই এর মতো চলতে চায়, রিসার্চ তার নিজের মতো কাজ করে। এতে করে প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা প্রাতিষ্ঠানিক গ্যাপ সৃষ্টি হয়েছে। আপনি খুব সহজভাবে আমি বলি যে বিএডিসি সিড প্রোডাকশন করবে, একসময় বিএডিসি দ্য অনলি সাপ্লায়ার ছিল টোটাল সিডের, কিন্তু এখন তো বিএডিসির সে অবস্থান নাই, কিন্তু সেই অবস্থানটা তারা মানতে রাজি নয়, সরকার মানতে রাজি নয়। সরকার মনে করে এখনও বিএডিসি সব করবে, এই জায়গাটা হলো আমার আপত্তি। যেমন গত বছরও তারা ধান বীজ যদি আমি দেখি যে টোটাল প্রায় 65,000 মেট্রিক টন ধান বীজ উৎপাদন করেছে, কিন্তু 32,000 টনের বেশি বিক্রি করতে পারে নাই। তাহলে এই যে 28,000 টন আনসোল্ড থাকলো এইচওআইবি এবং হাইব্রিড মিলে, এই যে এইচওআইবি আপনার 28,000 টন আমার বেশি উৎপাদন করার কি দরকার? তারা বলে যে আমরা সস্তায় বিক্রি করতে চাই। ভাই, আপনার সস্তায় বিক্রি দিয়ে তো কৃষক বীজ কিনছে না, কারণ আপনার বীজের কোয়ালিটি নিয়ে প্রশ্ন আসছে। আপনার সক্ষমতা নেই 60,000 টন বীজ করার। আপনি যদি 30,000 টন সার্টিফাইড সিড বা ফাউন্ডেশন সিড করতেন, কৃষকের বেটার সিড দিতেন, বেটার প্রাইস দিয়ে কৃষক কিনতে চাচ্ছে। আপনার বীজ 50 টাকায় কিনছে না, কিন্তু প্রাইভেটের বীজ তো 80 টাকা একই বীজ কিনছে কৃষক, কারণ সে নিশ্চিত এখানে আমার জার্মিনেশন ভালো হবে, ফলন ভালো হবে। সুতরাং এই যে রিসোর্স ওয়েস্টেজ হচ্ছে বিএডিসির একটা এক্সেস সিড করতে গিয়ে, এটা আমি মনে করি এর থেকে বেরিয়ে আসুন। তাদেরকে আরও কম্পিটিটিভ করতে হবে, আর কোয়ালিটি সিট করতে হবে। ডেফিনেটলি সরকার সাপোর্ট দিচ্ছে বলে তারা কম দামে বিক্রি করে, বাট এই কম দামটা বিক্রিটা কিন্তু আমার মার্কেট ডেভেলপমেন্টের জন্য একটা থ্রেট বা চ্যালেঞ্জ। কারণ কি, আপনি দেখবেন যে ওই যে আমি আবার ফিরে যাচ্ছি সে 93 যে সিট পলিসি, সেখানে কিন্তু বলাই আছে একটা লেভেল প্লেয়িং ফিল্ড করে দেওয়া হবে প্রাইভেট সেক্টর ব্যবসা করার জন্য। এখন বীজের কস্টিং 50 টাকা 60 টাকা হবে, আপনি 40 টাকায় বিক্রি করবেন, তাহলে প্রাইভেট তো লসে বিক্রি করবে না, তাকে সাপোর্টটা কে দেবে? আপনাকে যে সাবসিডি সরকার দিচ্ছে, তাহলে প্রাইভেটকে সরকার সাপোর্টটা দেখ, তাহলে তারও 40 টাকা বিক্রি করতে পারবে। আমি একটু অ্যাড করতে চাই যে শুধু তো কৃষি মানে তো শুধু বীজ না আসলে, বা ফসল আমি একটা উদাহরণ দিচ্ছি যে স্পেসিফিক বীজ ছাড়াও তো আপনার আরো উপকরণ রয়েছে, ধরেন ফার্টিলাইজার আছে, পেস্টিসাইড আছে, ইরিগেশন ফ্যাসিলিটি আছে, সেই সবগুলো মিলে, ইরিগেশন ইম্পর্টেন্ট জায়গা। তো এই সবগুলো মিলিয়ে কি আসলে একটা সমন্বিত যুগের সাথে তাল মিলিয়ে একটা নতুন পদ্ধতি, নতুন কি রিফরমেশন দরকার না? অবশ্যই দরকার। আমি এই উদাহরণটা এই জন্য অবশ্যই দরকার। কারণ কি, দেখেন যে আপনি একটা পেস্টিসাইড রিলিজ হইতে 4 থেকে 5 বছর লাগে ভ্যারাইটি, কিন্তু বায়ো পেস্টিসাইড আমি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আমি বলছি, কিন্তু সেটাও কেন আমার আটকে থাকবে বছরের পর বছর? কেন আমি বায়ো পেস্টিসাইড সহজে পারবো না? আমার জাত যদি ভারতে রিলিজ করতে পারে উইদাউট ট্রায়াল, আমরা যেটা এগ্রিমেন্ট করেছি সিড উইদাউট বর্ডার, যে পাশাপাশি একই এনভায়রনমেন্টে এক দেশে রিলিজ করলে আরেক দেশে রিলিজ করার দরকার নেই, কিন্তু আমি কেন সেটা নিতে পারবো না? অথচ অফিসিয়ালি আমার দেশে 25 থেকে 27% মানুষ এখনও ইন্ডিয়ান ভ্যারাইটিগুলো চাষ করে আমনে, হুইচ ইজ নট রিলিজড ইন দিস কান্ট্রি। তাহলে কিন্তু আমি ভালো প্রসঙ্গে অ্যারেস্ট করেছেন যে সিড উইদাউট বর্ডার, আমরা চুক্তি সই করলাম ইন্ডিয়ার সাথে, তারা আমাদের ভ্যারাইটি নিয়ে ভ্যারাইটি বের করলো, আমরা কেন পারলাম না তাদের ভ্যারাইটি নিয়ে আসে? ওই যে এখানে সরকার তারা আমাদের দেয়নি, আমাদের শক্তি না, তারা দিতে সবই আছে, এটা আপনার দেওয়ার কিছু নেই, আপনি অফিসিয়ালি রিলিজ করে দিলে এটা চলে যাবে, কিন্তু আমার সরকার দিতে চায় না। বিড়ি মনে করে যে ভারতীয় এই জাতগুলো আসলে তাদের জাতগুলো মার খেয়ে যাবে। আরে ভাই, এটা তো কারো জাতের দিকে বসে থাকবে না, আমরা তো নেশনের সাথে কৃষকের সাথে কাজ করবো, দেশের সাথে কাজ করবো। অথচ বিড়ির স্টাডি বলছে যে নর্থ বেঙ্গলে 25% জমিতে ভারতীয় ভ্যারাইটিগুলো চাষ হয়, তাদের স্টাডি, তাদের ফাইন্ডিংস, আর হুইচ ইজ হায়ার রেট আরও বেশি হবে। তাদের যদি 25 হয়, আমি মনে করি 35 থেকে 40% হবে, কিন্তু অফিসিয়ালি যদি এই ভ্যারাইটিগুলো আমরা রিলিজ করতে পারতাম তাহলে আর কোয়ালিটি সিড বাজারে আসতে পারতো। সুতরাং এই জন্যই সংস্কার দরকার, যে আমাদের অ্যাটিটিউড, মাইন্ডসেট, যে সরকার সব কিছু করবে এটা ঠিক না। এখন সরকার মনিটরিং করবে, সরকার ধরবে, কিন্তু সরকার যদি সব ব্যবসা করতে চায়, সরকারই যদি সব জাত বের করতে চায়, তাহলে হবে না। গভর্নমেন্ট তো বাণিজ্যিক প্রতিষ্ঠান না। এই গবেষণায় আমি উদাহরণ দিলাম যে প্রাইভেট সেক্টর 400 ভ্যারাইটি ডেভেলপ করতে বলো সবজির, সরকারি প্রতিষ্ঠান একটাও পালো না, তাহলে আপনি এই সরকারকে আপনি কেন মূল্যায়ন করবেন বলেন? কেন আপনি প্রাইভেটকে দাম দেবেন না? আপনি কেন প্রাইভেটকে, আমি তো মনে করি যে গবেষণার একটা বড় অঙ্ক যদি প্রাইভেটকে দেওয়া হতো, অথবা সরকারি জমিগুলোর বা তাদের ফ্যাসিলিটিসগুলো ব্যবহারের যদি সুযোগ দেওয়া যেত, তাহলে তো প্রাইভেট সেক্টর আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারত। আপনি জানেন যে R&D তো এটা কোনো লাভজনক বিষয় না, এটা অলওয়েজ সাবসিডাইজ। তো সেখানে যে R&D করা হচ্ছে কৃষকের জন্য, সরকার বা বেসরকারি যেটাই বলি, তাহলে সরকারি R&D করলে গভর্নমেন্ট টাকা দেবে, আর বেসরকারি থেকে R&D করা হচ্ছে সেই ফার্মারের জন্য, অত সেখানে গভর্নমেন্টের বরাদ্দ নাই। ইটস এ ডাবল স্ট্যান্ডার্ড, এটা হইতেই পারে না। আমি মনে করি যে উন্নত দেশে যারা এই R&D ডেভেলপ করে, যারা ফ্যাসিলিটিস ডেভেলপমেন্ট ফর এগ্রিকালচার প্রোডাক্টিভিটির জন্য, তাদেরকে সরকার সাপোর্ট দেয়।
ইনিশিয়াল স্টেজে, স্টেজটা আপনি সবাইকে দিয়ে দেবেন। আমরা অনেকবার চেষ্টা করেছি সরকারের সাথে, আমি চাকরিকালীন সময়, কিন্তু বিভিন্ন প্রতিকূলতার জন্য এগুলো যায়নি। বাট আমি মনে করি, আমি তখনও বলেছি, এখনও বলি, যে সিড কোম্পানি হোক, গবেষণা প্রতিষ্ঠান হোক, সেটা পেস্টিসাইড, ফার্টিলাইজার, ইরিগেশন, তাদেরকে সাপোর্ট দিতে হবে। বাট এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের দেশে যেটা প্র্যাকটিস হয় আমরা দেখেছি, যেমন ফান্ড বাংলাদেশ ব্যাংক যখন কৃষির জন্য টাকা দিয়েছে, সব রাজনৈতিক নেতৃবৃন্দ টাকা নিয়ে গেছে। ওই রকম যাতে না হয়, আপনি পরীক্ষিত যারা কাজ করছেন মাঠে, শুধু তাদেরকে খুঁজে বের করে তাদেরকে সাপোর্ট দেন, তাহলে এই সেক্টরটা আরো বেশি। আপনি তো এটা তো কঠিন কোনো বিষয় না, কারণ আমরা তো জানি যে বাংলাদেশে কোন কোন বড় বড় কোম্পানি R&D আছে। একটা টিম করলেই হয় যে কাদের R&Dর মাঠ আছে, ল্যাব আছে, কারা গবেষণা করতেছে, কাদের ভ্যারাইটি বের হচ্ছে। এই মেকানিজম তো খুব কঠিন কিছু না। মেকানিজমটা আমি আরো সরকারকে তো সাপোর্ট বলেছিলাম যে আপনি আগে টাকা দিবেন না, আফটার রিইম্বার্স করে তারা কাজ শুরু করলে দেন, আপনি তাদেরকে দেন যে ঠিক আছে তোমার প্রোডাকশন বাজারে আসছে, প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, ইউ আর ডুইং ওয়েল, তোমাকে এখন আমি সাপোর্ট দিলাম টু রিইম্বার্স ইউর প্রিন্সিপাল অ্যামাউন্ট, একটা সাপোর্ট দেওয়া তাদেরকে। কিন্তু আপনি প্রথমে দিলে সবাই টাকা নিয়ে বলবে যে সবাই প্রজেক্ট নিয়ে আসবে যে আমি করছি, আমার এই আছে সেই আছে, দরকার নেই, আপনি আস্তে আস্তে দেন। প্রাইভেট সেক্টর টাকাও চায় না, তা শুধু আপনি তাকে ভালো বিহেভ চাই, এটাও আপনি করছেন না তার সাথে। আপনি দেখেন যে যতগুলো কমিটি আছে সরকারের, সব সরকারি লোকজনের আধিক্য, সেখানে প্রাইভেট সেক্টরের প্রতিনিধি থাকে না, কৃষক তো দূরেই থাকে, থাকলে একজন থাকে। তা এইভাবে তো হবে না। আপনি তো সরকার স্বীকার করছে যে কৃষির, আমি কৃষি নিয়ে যদি বলি যে এগ্রিকালচারের এখন 90% কাজ প্রাইভেট সেক্টর করছে, তাহলে তো আমার তো প্রতিনিধিও 90% আমার থাকার কথা ছিল, সেখানে তো আমি 10%ও পাচ্ছি না কেন? এই যে অ্যাটিটিউডটা চেঞ্জ করা দরকার, এই জন্যই সংস্কার দরকার, যে রাইট পিপল ইন রাইট পজিশন, কাকে দিয়ে কোন কাজটা হবে ওদেরকে আইডেন্টিফাই করে, প্রাইভেট পিপলকে এইসব জায়গায় নিয়ে আসা। এনএসবির চেয়ারম্যান যে সবসময় সচিব থাকতে হবে এমন কোনো কথা নেই, এটা প্রাইভেটের যদি ভালো লোক থাকে তাহলে অসুবিধা রাখি না। আমি তো আইন দিয়ে চলবে। আমি তো নিজেই দেখেছি যে আমি যখন আমার পিএইচডি কাজে অস্ট্রেলিয়া গেলাম, একটা রিসার্চ প্রোগ্রামে দেখলাম ফার্মার প্রিজাইড করতেছে। অথচ বাংলাদেশে এটা বললে তো মানুষ কোনোভাবে এটা গ্রহণ করবে না, অথচ সেখানে কিন্তু ফার্মার প্রিজাইড করতেছে। এবং উনি, আমি দেখলাম, এটা তো খুব রিসেন্ট ঘটনাই দেখেন, জুলাই আন্দোলনের পরে এই নতুনভাবে আমরা যখন স্বৈরাচার মুক্ত হলাম, এখন পর্যন্ত আমাদের এই যে যারা আন্দোলন করলেন, যারা কি বলে আমাদের গ্রুপের ছেলে, তাদেরকে তো আমরা অ্যাডভাইজার হিসেবে, মন্ত্রী হিসেবে মানতে রাজি না। বলে যে সরকার মাইন্ডসেট বলে যে বাচ্চা ছেলে কিসের মধ্যে চালাবে, তো এটা তো ঠিক না। চালাবে নাকি? বাচ্চারা যদি দেশ স্বাধীন করতে পারে, বাচ্চারা যদি আন্দোলন করে স্বৈরাচারকে পতন করতে পারে, তোমাদের মতো সিনিয়ররা যারা পারে নাই, তাহলে তারা দেশ চালাতে পারবে না, এটা কে বলে? সেটাই, কারণ এটা তো ইটস ট্রু। আপনি জানেন যে এই স্বৈরাচার বিগত 16 বছরে যে ডিকটেটর, এই ডিকটেটর সরকারের পতনের জন্য তো পলিটিক্যাল সংগঠনগুলো চেষ্টা করেছে, এককভাবে চেষ্টা করেছে, সামষ্টিক চেষ্টা করেছে, ফাইনালি সবাই ফেল করেছে। বাট আমাদের এই নতুন প্রজন্ম, যাদের বয়স 25 অ্যান্ড বিলো, তারাই কিন্তু সফল বিপ্লবটা করেছে। তো তারা যদি সফল বিপ্লব করতে পারে, তারা সফলভাবে রাষ্ট্রও চালাতে পারে। অবশ্যই পারত, তাদেরকে সেই স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি দিচ্ছেন না, তাদেরকে ইউজ করছেন না, তাদের যে মাইন্ডসেটটাকে আপনি নিচ্ছেন না, তাদের অ্যাটিটিউডটাই আপনি বুঝছেন না আসলে কি চায়। আমরা ওই সেই ট্র্যাডিশনাল ধ্যান ধারণার ভিতরে আছি, সরকার আমলাতন্ত্রের ভিতরে পড়ে আছে, আমরা এর থেকে বেরিয়ে আসতে পারছি না। এইভাবে তো পরিবর্তন হবে। প্রাইভেট সেক্টর আরেকটি বিষয় আপনি বলেন, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে শুধু ন্যাশনাল না, গ্লোবালিও আপনি দেখেন, আমরা যে সিডগুলো বাইরের থেকে পাই, আমাদের পটেটোর বীজগুলো ম্যাক্সিমাম নেদারল্যান্ড থেকে ইমপ্রুভ ভ্যারাইটিগুলো আসছে। হাইব্রিড রাইস যদি বলে, আমরা একটা বড় অংশ চায়না থেকে, কিছু ইন্ডিয়া থেকে আসছে। সবজিগুলো ইউরোপ থেকে, থাইল্যান্ড থেকে, বিভিন্ন জায়গাতে আসছে। বাট কোনোটাই কিন্তু গভর্নমেন্ট থেকে আসছে না, এটা সব কিন্তু প্রাইভেট কোম্পানি থেকে আসছে। তো এখন আমাদের দেশে, আর কোনো দেশে সরকার ব্যবসা করে না বাংলাদেশ ছাড়া, ব্যবসা প্রাইভেট সেক্টরে করতে হবে, সরকার করবে মনিটরিং। আমাদের দেশে যেহেতু আপনি বলেন যে ট্রান্সফরমেশন, শুরুতে 60-এর দশকে ফার্টিলাইজার চিনতো না, ইরিগেশন বুঝতো না, তখন বিএডিসি ক্রিয়েট করা হয়েছিল এগুলো প্রমোট করার জন্য। ভেরি সাকসেসফুলি করেছে তারা, প্রথম সিড প্রোডাকশন সিস্টেম করেছে, তারা এক্সপার্ট ম্যান পাওয়ার আছে, তারা প্রাইভেটকে শিখাবে, ট্রেন করবে, এটাই ছিল তাদের কাজ। কিন্তু ওনারা নিজেরও এখন টোটাল প্রোডাকশন মার্কেটটা ওনারা একাই করতে চাচ্ছেন, উইচ ইজ রং। আমি বলছি যে বিএডিসি বাজারে থাকবে, তাদের ফেসিলিটিসগুলো থাকবে, এগুলো প্রাইভেটের সাথে মিলে ব্যবহার করা হবে, এবং তাদের সিটও থাকতে হবে, কারণ ইমার্জেন্সি আছে, ক্রাইসিস মুভমেন্ট আছে, এর জন্য একটা সাবস্টেন্সিয়াল কোয়ান্টিটি তারা করবে, বাট ইট হ্যাজ টু বি কোয়ালিটি সিট, যাতে প্রাইভেটের থেকে বেশি মানুষ তারটা কিনতে আগ্রহ হয়, যেন আমি বিএডি সিটে নিব কোয়ালিটি সিট, সেটা তো আমি পাচ্ছি না। জি, জনাব আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার আলোচনা করেছেন। আপনি বিশেষ করে পলিসি নিয়ে, আপনি পলিসির লোক ছিলেন, যদিও আপনি সরাসরি কৃষির সাথে এখনও আপনার নিজেকে সম্পৃক্ত রেখেছেন অ্যাক্টিভভাবে। শুধু আমি বলবো যে সিড প্রোডাকশন বা কৃষি নয়, আপনি সেফ ফুড নিয়ে কাজ করছেন,
আপনি অন্যান্য বিষয় কৃষি যে সেন্সিটিভ জায়গাগুলো নিয়ে আপনি কাজ করছেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আমাদের বাংলাদেশের নতুন বাংলাদেশের যে আমাদের জুলাই বিপ্লবের পর যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের নতুন জেনারেশন যে প্রত্যাশা, আমরা জানি যে নতুনভাবে এই কৃষিটাকে আমাদেরকে রিফর্ম করতে হবে, নতুনভাবে কমিশনের মাধ্যমে একটি কৃষি কমিশন গঠন করে এটাকে রিফর্ম করতে হবে। এটা হচ্ছে বর্তমান জাতির প্রত্যাশা, ইয়াং জেনারেশনের প্রত্যাশা। আমরা এটাও জানি বাংলাদেশের বর্তমান পপুলেশন হচ্ছে 18 কোটি। যদি গ্রোথ রেটটা বর্তমান যা আছে এইটাই থাকে, তাহলেও আমরা দেখছি 2050 সালে পপুলেশন হয়ে যাবে প্রায় 25 কোটি, 2100 সালে হবে 35 কোটি, কিন্তু বাংলাদেশের চাষযোগ্য জমি কিন্তু বাড়বে না। এই 35 কোটি মানুষকে অল্প জমি থেকে যদি খাওয়াতে হয়, বাঁচিয়ে রাখতে হয়, তাহলে নিঃসন্দেহে এই যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে, আর বিশেষ করে ইয়াং জেনারেশনের যে প্রত্যাশার আলোকে অবশ্যই কৃষিকে পুনর্গঠন করতে হবে, কৃষির জন্য নতুন করে কমিশন করতে হবে, রিফর্ম করতে হবে। তাহলে আশা করা যায় আগামী দিনের যে প্রত্যাশার বাংলাদেশ, নতুন জেনারেশনের প্রত্যাশার বাংলাদেশ, সেটা আমরা পাবো। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথিকে সামনে নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Powered by Krishibit Group.